তমলুকের নার্সিং হোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন অ্যানেস্থেটিস্ট শালিনী দাস। পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি। পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল। এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস। সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মেমারিতে স্ত্রীকে সরাতে দুর্ঘটনার ছক, এই প্রশ্নই জোরালো। কারণ শুক্রবার রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী। সেই গাড়িটি পুকুরে পড়ে বিপত্তি, জলে ডুবে প্রাণ যায় স্ত্রীর। তার পরিবারের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। মেমারি থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। পুকুরে পড়ে গিয়েছে গাড়ি, জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর, তবে বেঁচে গিয়েছেন স্বামী। দেখলে মনে হবে দুর্ঘটনা, কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ। তাদের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর শোরগোল। মেমারির বাসিন্দা আসমা তারা বিবি, বয়স 35। তার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল, 15 বছরের বিয়ে। তাদের এক সন্তানও রয়েছে। শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফিরছিলেন স্বামী স্ত্রী। পথে বিপত্তি। মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি, ডুবে যান আসমা তারা। জল থেকে উঠে আসেন তার স্বামী মফিজুল। পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমা তারাকে। ততক্ষণে সব শেষ। এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা। তাদের দাবি
সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো। পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে পেড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্যে। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার অ্যাটেম্প টু মার্ডার। শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে গ্রেপ্তার আসমা তারার স্বামী। পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, এর একটা অভিযোগ আনছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি করেন? কোনো পাপ ছিল না। কি করে হলো ওটা? মনে কোনো পাপ ছিল না। কাল কোথায় গিয়েছিলেন? ডাক্তার নিয়ে গেছিল। কোন ডাক্তারখানে নিয়ে গেছিলেন কালকে? হ্যাঁ, বর্ধমান দেবযানী। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বলছে পরিবার ফোন করেছে, তুমি বলছে মায়ের মৃত্যু হয়েছে 7 মাস আগে। সেই দেহ দাহ না করে কেন কবর দেওয়া হয়েছে? কেনই বা মায়ের মৃত্যুর খবর দেয়নি ছোট ভাই? এইসব প্রশ্ন তুলেই মেদিনীপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন বড় ছেলে। আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো দেহ। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে খড়গপুরে, আর সেখানেই হবে ময়নাতদন্ত। মেদিনীপুর আদালতের নির্দেশ, মৃত্যুর 7 মাস পর কবর থেকে তোলা হলো ললিতা জানার দেহ। পশ্চিম মেদিনীপুরের পিংলার সুতছড়ার বাসিন্দা ললিতা জানা থাকতেন ছোট ছেলে বাগম্বর জানার কাছে। বড় ছেলে সুরেন কাজের সূত্রে বাইরে থাকেন। মাস 7 আগে অসুস্থ হয়ে পড়েন 84 বছরের ললিতা জানা। এবছর 5ই মার্চ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এরপর মায়ের দেহ সমাধিস্থ করেন ছোট ছেলে। বড় ছেলের দাবি 3 মাস আগে মায়ের মৃত্যুর খবর পান। তার প্রশ্ন, মায়ের দেহ দাহ না করে কেন সমাধিস্থ করা হলো? তার দাবি, মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। এরপরেই মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন সুরেন জানা। শেষমেশ আদালতের নির্দেশে শুক্রবার তোলা হয় দেহ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় খড়গপুরে। মানে যে মারা গেছে আমাকে কিছু জানাই, বাড়িতেই থাকতে। তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে, কেবিন আসছে, তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে গেছি। আমি চাইছি এটার সত্যটা জানতে, কিভাবে মারা গেছে এইটুকু আমি জানতে। 2-3 মাস পরে হিলা থানার বড়বাবু আমাদেরকে ফোন করে, বলছে তোমার মাকে তোমরা নাকি মার্ডার করেছো। বলছে কি এখন কি কোর্টের অর্ডার, ডেড বডি তুলতে হবে। ওখানে কবর দেওয়া ছিল আমারই জমির সাইডে পোস্টমর্টমের জন্য। পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতে জেটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জেটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। দার্জিলিং এর সাংসদের কনভয় হামলা, কনভয় 4 নম্বর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। আরো বিস্তারিত জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, দার্জিলিং এ সাংসদের কনভয় হামলা, রাজবিস্তার কনভয় হামলা, কোথায় হামলা, কাদের বিরুদ্ধে হামলার অভিযোগ? প্রথমে জানিয়ে রাখি, 10 বিধ্বস্ত লোধামা রিমডিক এলাকা তিনি দিয়েছিলেন
ওখানে যারা দুর্গত তাদের সঙ্গে কথা বলে যখন তিনি ফিরছিলেন সুকিয়াপট্টি হয়ে ঘুমের যখন উঠবেন, ঠিক সুকিয়াপট্টি বাজারের কাছেই কিন্তু যে তাদের কনভয়, সংসদের যে কনভয়, সেই কনভয় একটু লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং একটি 4 নম্বর কনভয়, যে 4 নম্বর গাড়ি, সেই 4 নম্বর গাড়ির কাজ ভেঙে যায় এবং তারপর কিন্তু তারা ওখান থেকে নেমে সোজা চলে আসেন জোরবঙ্গ থানা এবং সেখানে অভিযোগ দায়ের করেন। এর আগেও দুবার কিন্তু এই সংসদের উপরে হামলা হয়। এই সুকিয়াপট্টি তো একবার এর আগে হামলা হয়েছিল। এখনো পর্যন্ত কারায় হয়ে ঘটনার সঙ্গে জড়িত, তিনি নিরপেক্ষ তদন্ত দাবি করে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত করছে দার্জিলিং জেলা পুলিশ। বেশ। पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला। রামনগরে হোটেলে তাণ্ডবে জালে এক, হামলার অভিযোগে গ্রেফতার দুষ্কৃতী। গতকাল পূর্ব মেদিনীপুরের রামনগরে হোটেলে হামলা, রাতে খাবার না পেয়ে ভোরে হামলা, হোটেল মালিক কর্মীদের মারধর দুষ্কৃতীদের। হামলার অভিযোগে গ্রেফতার রাহুল মোহাম্মদ। পঞ্চায়েতে উধাও সরকারি প্রকল্পের পোস্টার, বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে গ্রাহকদের বঞ্চনার অভিযোগ তৃণমূলের। অভিযোগ মানতে নারাজ বিজেপির পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চকোয়াখেতি পঞ্চায়েতের ঘটনা, পঞ্চায়েতে উধাও সরকারি প্রকল্পের পোস্টার। আমার চকোয়াখেতি জিপিতে দেখতে পাচ্ছি যেটা আর কি, যেটা মমতা ব্যানার্জি যে 72টা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে, আমাদের চকোয়াখেতি জিপিতে বিজেপি শাসিত যে জিপি, সেই জিপিতে যে পোস্টারগুলো আছে, হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপটা করে রাখছে, হয়তো কর্মচারীদের একদিন টাঙাইছে, এবার গুটিয়ে রাখছে। প্রধান এটা কারচুপি করছে। প্রধান চাচ্ছে যেন এখানকার পাবলিক জানুক যে এখানে মমতা ব্যানার্জি এই অঞ্চলে কোনো সুযোগ কাজ দিচ্ছে না, সুযোগ সুবিধা হচ্ছে না। আমরা সেরকমই কাজ করে যাচ্ছি। এই যে পোস্টারগুলো গুছিয়ে রাখা, এটা একেবারে ভুল। টাকা নিয়ে সরকারি চাকরির টোপ, 12 লক্ষ টাকায় সরকারি চাকরির টোপ। এক মহিলাকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ মহিলার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অপহরণের অভিযোগে জালে 2 ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়। বাদুড়িয়ায় 36 ঘন্টার মধ্যে 2 অভিযুক্তকে গ্রেফতার। বৃহস্পতিবার গাইঘাটা যাওয়ার পথে 3 ব্যবসায়ীকে অপহরণ। দফায় দফায় 2,60,000 টাকা নেয় দুষ্কৃতীরা। টাকা দিতে এসে আক্রান্ত ব্যবসায়ীর এক আত্মীয়। হিঙ্গলগঞ্জে বিজেপির বুথ সভাপতি সহ গ্রেফতার 3। দোকানে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার। 2024-এর 7ই ডিসেম্বর দোকানে আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় প্রতিহিংসা থেকেই আগুন। দোকানে আগুন লেগে 20 লক্ষ টাকার ক্ষতি। আজ ভোরে বিজেপি নেতা সহ গ্রেফতার 3। এটা ব্যক্তিগত হিংসা করে বিজেপি কর্মীকে অ্যারেস্ট করিনি। পুলিশ কিন্তু অনেকদিন ধরে, আজকে 1 বছর ধরে সঠিক তদন্ত করে কিন্তু তাকে কিন্তু আজকে গ্রেফতার করেছে। নির্লজ্জ বিহায়া বিজেপির যারা নেতৃত্ব, তারা জানে না যে একটা গরিব মানুষ ব্যবসা করে খায়, অসহায় পরিবারের ছেলে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে এবং দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে সার্কাস করে দিয়েছে। প্যালেস করে মাইক নিয়ে আমরা প্রশাসনকে নিয়ে টোটাল ফুটেজ ছবি দেখাবো, তাইলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। এই ধরনের নক্কারজনক কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না। আর এই ধরনের কাজ বিজেপি প্রশ্রয় দেয়ও না। হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য এইসব অপপ্রচার কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত নেই।
জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার। অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। গত 3 মাসে ব্লকে জন্ম মৃত্যুর সংখ্যা 170, সেখানে 1000 জনের জন্ম মৃত্যুর সার্টিফিকেট তৈরি। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ। অভিযুক্তের খোঁজে খড়িবাড়ি থানার পুলিশ। এই ব্যাপারটা সিএমএস স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএমএস 2 মাধ্যমে আমার কাছে এসছে যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ডেট অ্যান্ড বার্থের, তার কাছে এফআইআর লজ করেন, এফআইআর লজও করা হয়েছে। তাকে কি কাজ থেকে এখন শুরু? যে সময় ইনকোয়ারি শুরু হয় সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে। কাছেই গরুমারা, যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি। ধান বাজাতে ময়দানে কৃষকরা। বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা। কখনো দলছুট হয়ে ডুয়ার্স জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা। জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক, এখানকার ফুনিয়া রেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ। হাতির হানায় পদে পদে বিপদ। যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি। ধান বাঁচাতে ময়দানে কৃষকরা। চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার, সেখানে থাকার জায়গা তৈরি করা হয়েছে। পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। এই পদ্ধতি বিপজ্জনক, ঝুঁকিও রয়েছে। এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রশাসনকে দেখা উচিত। বৃষ্টি হচ্ছে, তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, বৃষ্টি দেখতে হবে। এটা খুব সম্ভবত মনে হয় 400 রেঞ্জের পাঞ্জুরা রেফারেন্সের মধ্যে পড়ছে, মানে দেখে নিতে ব্যাপারটা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এবার কালী কথা। সেবক পাহাড়ের কোলে কালী কথা। গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই 2 পুজো ঘিরে নানা গল্প। জলপাইগুড়ি শহরে 233 বছরের পুজো। করলা নদীর পাড়ে কালী মন্দির। দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো। এখানে শ্মশান কালীর পুজো করা হয়। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা থেকে বজরায় যাতায়াত। এই বজরা এখানে 72 সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে। এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল। প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয়। ভোগে থাকে শোল বোয়ালের ঝোল। এই পুজোর কি প্রসাদী হিসাবে ব্যবহার করা হয়? আমিষ ভোগ কি কি থাকে? শোল মাছ, বল মাছ। ভূপৃষ্ঠ থেকে 350 ফুট উঁচু 107টা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন। ইংরাজি 23 সাল থেকে পশু বলি যেটা ছিল পাঠা বলি, এটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে চাল কুমড়ো, আখ, কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে। সকালবেলা চণ্ডীপাঠ হবে, ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির। এখানে 1952 সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে। মন্দির প্রতিষ্ঠা হয় পরে 1970 সাল নাগাদ। সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা। মাঝে মাঝেই আসি আমরা, প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয়। শিলিগুড়িতে যেহেতু বাড়ি, ওতে সুযোগ পেলে যে কোনো সময় চলে আসে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং দার্জিলিং থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।
কেঠিয়া নদীর পাড়ে বড় কালীর মন্দির। চন্দ্রকোনায় ভক্তদের হাতেই সারা বছর নিত্য পুজো। শুধুমাত্র অমাবস্যায় পুরোহিত দিয়ে পুজো করা হয় মা কালীর। থাকি আরামবাগে, বেসিক্যালি এখন আরামবাগ থেকেই আমরা আসা, মায়ের টানে এখানে আসা। 45 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি, যার উপরের দুটো হাতে, এক হাতে আছে পৃথিবীর প্রতিকৃতি আর এক হাতে আছে খড়গ, আর নিচের এক হাতে আছে সাদা পায়রা এবং অন্য হাতে আছে নরমুণ্ড। তো সেটা দেখেই আমার মানে ভীষণ আকাঙ্ক্ষা ছিল একটা, যে যাব এবং মাকে দর্শন করব। গা ছমছম করে মূর্তি, ভীষণ রকমের, মানে ঢোকার সময়ই মানে আমি তাকিয়েই একটা গা ছমছম একটা ভাব আমার মধ্যে সঙ্গে সঙ্গেই হলো, মানে গাটা একদম শিরশিরিয়ে উঠলো আর কি। পাশাপাশি দুই কালীর পুজো, ছোট মা, বড় মা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার ক্ষীরপাইয়ে কেঠিয়া নদীর পাড়ে কালী মন্দির, বড় মায়ের মন্দির। মন্দিরে 45 ফুটের প্রতিমা। অমাবস্যা ছাড়া বড় মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজো হয় না। সারা বছর ভক্তরাই মায়ের পুজো করেন। নিজের পুজো নিজে করো। প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ থাকে 2 জন, বাকি দিন নিজের পুজো নিজে করো। ফল মিষ্টি না কিছু নিয়ে আসলে এখানে প্রসাদের থালায়, যেখানে প্রসাদ নেয় সেখানে এক টুকরো রেখে বাকি সব বাড়ি নিয়ে যাও, আর মায়ের পা থেকে ফুলও নিয়ে যাও। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সোনামুখীর অলিগলিতে কালী কথা, মুনসেফ করে ঘুঘু কালীর পুজো, আর এই পুজো ঘিরেই নানা গল্প। বাঁকুড়ার সোনামুখী, এখানকার মুনসেফগড়ের ঘুঘু কালী, 400 বছরের কালী কথা। সোনামুখী দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। কথিত আছে এই নদী দিয়ে একসময় ভেসে এসেছিল মা কালীর মূর্তি। অশ্বত্থ গাছের তলায় সেই মূর্তির পুজো শুরু করেন স্থানীয়রা। পুজোর পরে রাতারাতি এই গাছে কয়েকশো ঘুঘু পাখি বাসা বাঁধে। সেই থেকেই মা কালী এখানে ঘুঘু কালী। প্রায় 350-400 বছর আগে তারা ওই মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠাতা করে। তারপর আস্তে 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 ওইখানে পুজো থাকতো। থাকার পরে মাকে প্রতিষ্ঠাতা করা হয় আমাদের এই অশ্বত্থ গাছের সামনে। অলৌকিক হঠাৎ ওইখান থেকে যখন ট্রান্সফার করে আমাদের কর্তব্যটা নিয়ে আসেন, তারপরে ঘুঘু পাখির বাসা বাঁধতে শুরু করে দেয় হাজার হাজার। তখন আমাদের ওই বাবুরা নাম দিয়েছিলেন ঘুঘু কালী। এখন ঘুঘু কালী ডাকনাম, বর্তমানে এখন আমাদের নাম হচ্ছে দক্ষিণ খণ্ড কালীবাড়। সারা বছর মন্দিরে ঘট পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় পুজো করা হয় মাটির প্রতিমা। এই প্রতিমা নিরঞ্জনের বিশেষ নিয়ম রয়েছে। এক্ষেত্রে গাড়ি ব্যবহার করা হয় না। কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে যান ভক্তরা, তারপরে পুকুরে বিসর্জন। একেবারেই আনন্দ উৎসবের মধ্যে বিভিন্ন আচার নিষ্ঠার সঙ্গে এই কালী মায়ের আরাধনা করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। মেয়েকে সুস্থ করতে মায়ের স্বপ্নাদেশ। দক্ষিণ 24 পরগনা থেকে মেদিনীপুর শহরে গিয়ে পুজো শুরু। কাঁথকালীর মন্দির প্রতিষ্ঠা। এই মেদিনীপুর শহরেই আবার শ্মশানকালীর আরাধনা। মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশান। এই শ্মশান ঘেঁষা কালী মন্দির। মা এখানেই শ্মশান কালী। ব্রাহ্মণ মেয়ে, অপঘাত মৃত্যু, তার শরীরে যা হাড় দেওয়া আছে থাকে, সেই হাড় দিয়ে একে বানানো হয়েছে। বাবা দাদুর মুখে শোনা এই মন্দিরে নরবলি হয়েছিল। যে সন্ন্যাসী করেছিল, কখন সে কোথায় নিরুদ্ধ সে কেউ জানেনি। মন্দির করে সে কিন্তু চলে গেছে। স্বাধীনতার আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। সারা বছর নিত্য পুজো চলে।
দীপান্বিতা অমাবস্যায় মহাধুম, মাতৃ প্রতিমার পাশে ডাকিনী যোগিনী এবং গণেশের মূর্তি। কালো করে মায়ের একজন মহিলা খালি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলেন। আমি যখন আরতি শেষ করি তখন ও নেই আর এখানে, আর রাস্তায় কোনোদিন ওকে দেখতে পাইনি। ও মাই ওটা। মেদিনীপুর শহরের আরেক কালী মন্দির, নাম কাঁতকালী। কয়েকশো বছরের পুরনো মন্দির। কথিত আছে দক্ষিণ 24 পরগনার নন্দগোপাল মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়েছিলেন, তারপরেই মেদিনীপুরে এই মন্দির তৈরি করেন। আজও তান্ত্রিক মতে পুজো করা হয়। অশ্বত্থ গাছের সঙ্গে একটি দেয়ালের সঙ্গে আছে কি না একটি স্বস্তিক চিহ্ন বা একটি খড়গ চিহ্ন। উনি পুজো দিলেন ভক্তি ভরে, অলৌকিকভাবে। তারপর দেখা গেল সত্যিকারের সেই ব্যবসায়ী সন্তান কিন্তু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। তারপর উনি কিন্তু বা ওটা বাড়ির থেকে তারপর আর কেউ সেইভাবে এখানে কেউ আসছে না। ডাকাতরা তারপরে এই মায়ের আরাধনা শুরু করেছিলেন। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।